হর হর মহাদেব। তো আমি আপনাদের সকলের কাছে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের আহ্বানে আপনারা সকলে সাড়া দিয়ে এখানে এসেছেন। এটা আমি মনে করি কোনো কেউর ক্রেডিট নয়, এটি হচ্ছে স্বয়ং ভগবান শিব প্রত্যেক জীবের হৃদয়ে শুদ্ধ প্রেরণা সঞ্চার করেছেন, এই জন্য আপনারা সকলে এসেছেন। সমস্ত ক্রেডিট হচ্ছে ভগবান চন্দ্রনাথ, শম্ভুনাথ, ভগবান বিশ্বনাথের। তো আমি আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই যে প্রথমত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, আমরা দশবিধ নাম অপরাধে বিশ্বাস করি, যেটি বৃহৎ পদ্মপুরাণে 10টি নাম অপরাধ বলা হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, এটি হচ্ছে অপরাধ। বুঝতে পেরেছেন? তো বৈদিক শাস্ত্র এবং অনুগামী শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ, তন্ত্র আদি যত শাস্ত্রসমূহ রয়েছে, যেগুলো বেদ শাস্ত্রের অনুবর্তী, আমরা সেগুলোকেই শাস্ত্র বলি, যদিও অনেকে জানে না শাস্ত্রের যথার্থ ব্যাখ্যা কি। শাস্ত্র বলতে যে কোনো পুরাণ নামে বই ছাপিয়ে দিলাম, এটা শাস্ত্র নয়। শাস্ত্র হচ্ছে সেটি যেটি বেদ শাস্ত্রের অনুগমন করবে, অর্থাৎ বেদ শাস্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কোনো শাস্ত্রকে শাস্ত্র বলা যাবে না। তো এখন বিষয়টি হচ্ছে এই, বেদ এবং বৈদিক শাস্ত্র যা স্বীকার করে, বৈষ্ণবরা সেই শাস্ত্রসমূহের নিন্দা করাকে অপরাধ বলে গ্রহণ করে। আর ভগবান কৃষ্ণ বা বিষ্ণু, শ্রীরাম, এই বিষ্ণু, শ্রীরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনজনেই বলছেন হর হচ্ছে আমার প্রাণ। বুঝতে পেরেছেন? হর মানে কে? মহাদেব। তো হরি এবং হরকে হরিহর আত্মা বলা হয়। শিবের যে স্তোত্র রয়েছে সেখানে যদি কেউ এই শিব স্তুতি করে, সেখানে বলা হচ্ছে সে বিষ্ণু বল্লভা হয়, অর্থাৎ বিষ্ণুর প্রিয় হয়। তো এই জন্য ভাগবত আদি শাস্ত্রে বলা হচ্ছে কেউ যদি শিবের নিন্দা করে সেই বিষ্ণু ভক্তির জন্য যোগ্য নয়। আর কেউ যদি বিষ্ণু বা কৃষ্ণ শ্রীরামের নিন্দা করে তাহলে সে কখনো শিবের কৃপা কটাক্ষ লাভ করতে পারে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এখন সেই হরের স্থান হচ্ছে চন্দ্রনাথ ধাম, এবং সেটি হচ্ছে একটি অনন্য শক্তিপীঠ। শক্তিপীঠ মানে 51টা মাতৃপীঠের মধ্যে এটিও একটি মাতৃপীঠ। তো সুতরাং শাক্ত এবং শৈবদের কাছে যেমন এটি গুরুত্বপূর্ণ, এটি সৌর, গাণপত্য, বৈষ্ণব সকলের কাছেই এই পীঠস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন যে বিষয়টি হচ্ছে, এই পবিত্র পীঠস্থান সীতার নামে পরিচিত, যদিও বর্তমান রামায়ণে আমাদের এই সীতা বা শ্রীরামের এখানে আসার প্রামাণিকতা তেমন পাওয়া যায় না। কিন্তু সনাতন শাস্ত্র বলছে যে বিভিন্ন কল্পে, যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই ভগবানের যে অবতারেরা রয়েছে তা প্রতিটা যুগেই কিন্তু কি হয়? একই লীলা হয়, কিছুটা ব্যতিক্রম হয়, স্থানের কিছু পরিবর্তন হয়। তো সেই হিসেবে আমাদের ঋষিজ শিল্পের যে আবিষ্কার, বৈদিক ঋষিগণ এটাকে যে সীতাকুণ্ড বলেছে, সেই হিসেবে আপনার কোনো সংশয় নেই, কারণ কোনো না কোনো কল্পে এখানে লীলা হয়েছে। আর বিষয়টি হচ্ছে এখানে স্বয়ং ভগবান ব্যাসদেব উপস্থিত হয়েছেন, ব্যাসায় বিষ্ণু রূপায়। তো উনি এই যে বিশ্বনাথ মন্দিরটি করেছে, ব্যাসদেবের একটা প্রয়াস ছিল যে এখানে বিশ্বনাথ প্রতিষ্ঠিত হবে। সেই প্রয়াসকে পূর্ণতা দেওয়ার জন্য শঙ্কর মঠ এটি করেছে, কোনো আজগুবি কেউর আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য এটি করেনি। তো আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই, আমরা কোনো ভাতৃঘাতী সংঘর্ষে যেতে চাই না। আমরা হিন্দুরা এমনি
দুর্বল, আবার এমনিতেই সংখ্যালঘু। আমরা কেন দুর্বল? কারণ আমরা আত্মচেতনা বিবর্জিত হয়েছি। অচ্ছেদ্যম হয়ম আদার্যম হয়ম অক্লোদ্ধ শিষ্য এ বচ নিত্য সর্বগত স্থানুর অচল হয়ম সনাতন। আমরা দেহ নই, আমরা হচ্ছি আত্মা। এটি আমাদের শাস্ত্রের শিক্ষা। তো দেহের যদি মৃত্যু না হয় তাহলে আমাদের কি মৃত্যু আছে? এই জন্য আমাদের ঋষিরা বলছে ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা হচ্ছে অমৃতের পুত্র, আমাদের মৃত্যু নাই। অন্য ধর্মাবলম্বীরা বলে একবার মৃত্যু হতে পারে, কিন্তু আমার ধর্ম বলছে তোমার মৃত্যুই নেই। তো যদি মৃত্যু না থাকে তার কি কোনো ভয় থাকবে? তো আমরা ভীত কেন? কারণ আমরা আমাদের স্বরূপ চেতনা থেকে বিচ্যুত হয়েছি। তো সেজন্য আমি আপনাদের সকলকে বলবো, আমরা সেই মৃত্যুঞ্জয় মহাদেবের কৃপাশ্রিত, সুতরাং মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কিছু নেই। মহাকবি নবীন সেন তিনি তার যে জীবনী গ্রন্থ, আজ থেকে 100 বছর পূর্বে তিনি এই সীতাকুণ্ড নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে উনি 20 পৃষ্ঠার হিস্ট্রি লিখেছেন, যে সেই সময়ও এই অবস্থা ছিল। তো শত বৎসরের যে আপনার ধারাবাহিকতা, এটা তো আমরা একদিনে পরিবর্তন করতে পারবো না। কেউ যদি ভাবে আরে শুরু হলো আন্দোলন মানে কালকেই কি হয়ে যাবে, মানে সীতাকুণ্ড স্বর্ণ মোড়ানো হয়ে যাবে, তাহলে সেই বোকার স্বর্গে বাস করছে। আমরা একটা শুরু করব, এটা হয়তো আমাদের এই ধারাবাহিকতা যদি নৈতিকতার আদর্শিকতার উপর প্রতিষ্ঠিত হয়, ধর্মের প্রতি আত্মসমর্পণ বা আপনার আত্মনিবেদনমূলক চেতনা থেকে হয়, একজন ধার্মিক হিসেবে ভগবানের প্রতি আমার সেবা পরায়ণ মানসিকতার প্রতীক বলে আমি এই ব্রতকে গ্রহণ করি, তাহলে ভগবান হয়তো আমাদের জীবনেই পূর্ণ করতে পারেন, নতুবা পরবর্তী জেনারেশনকেও এটার ধারাবাহিকতা চালিয়ে যেতে হবে। কিন্তু একটা অপ্রিয় হলেও সত্য, আমাদের সনাতনী সমাজে প্রথাগত ধারাবাহিকতা খুব কম রয়েছে। আমি গত পরশুদিন জগদানন্দ ধামে বলছি, 2 কোটি যদি হিন্দু থাকে কমপক্ষে 1 কোটি সংগঠন আছে। হ্যাঁ, তো যার ফলশ্রুতিতে আমরা সবাই নেতা, আর নেতৃত্ব দেওয়াটাই হচ্ছে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। এই জন্য আমরা যেহেতু নেতা হতে চাই, কেউ সার্ভেন্ট হতে চাই না। আমাদের ইসকনে শিখিয়েছে সার্ভেন্ট লিডারশিপ, মানে সেবক নেতা হও। কিন্তু আমরা যেহেতু সবাই নেতা হতে চাইছি, আমাদের পেছনে কোনো ফলোয়ার্স পাই না, এই জন্য কোনো কন্টিনিউ থাকে না। তো আমি পরিশেষে আপনাদের সকলকে অনুরোধ করব, আমার কিছু ভাবনা হচ্ছে, আমি যে এই সীতাকুণ্ডে গিয়েছি দেখেছি, আমার প্রথমত দীর্ঘমেয়াদী অনেকগুলো কাজ করতে হবে। আমি প্রথমত মনে করি এই পবিত্র স্থান প্রথম উদ্যোগ করা উচিত। এটা শ্রাইনেরই এখতিয়ার, শ্রাইনেরই ক্ষমতা রয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াবো। এই জন্য আমাদের শ্রাইনের সঙ্গে বসতে হবে, যে ওখানে যতগুলো বাণিজ্যিক স্থাপনা আছে, সবগুলো না, সব জায়গায় হাত দিলে কিছুই হবে না, অন্তত ব্যাসকুণ্ড থেকে চন্দ্রনাথ পর্যন্ত যাত্রাপথে যতগুলো বাণিজ্যিক স্থাপনা আছে, সেগুলো যদি লিজ দিয়ে থাকে শ্রাইন থেকে, সেই লিজটা বাতিল প্রক্রিয়ায় যেতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম করণীয়। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে আমি যেটা মনে করি, এই পুরো চন্দ্রনাথ ধামের যে শাস্ত্রের রেফারেন্সগুলো রয়েছে, যেমন এই কুমিরার কাছে মনে হয় কুমারী কুণ্ড রয়েছে, বারোবা কুণ্ড রয়েছে, এবং এই সীতাকুণ্ড, আমি যেটা পুণ্ডরিক ধামকে মডেল মনে করি এই দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধারের জন্য। মডেলটা কি? মডেলটা হচ্ছে তাদের মধ্যে একটা দুর্বলতা আছে, যারা সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা কোনো দেবতাকে, দেবচিহ্নকে এত বেশি ঘৃণা করে, তারা কি করতে চায় না, তার প্রতিবিম্বের ধারে কাছেও যেতে চায় না। তো যার ফলশ্রুতিতে, অথচ সেটি আমাদের ঐতিহ্য এবং স্মারক, এটি আমাদের সংস্কৃতি, আমাদের পরিচিতি, আমাদের আইডি কার্ড। তো এই আইডি কার্ড হচ্ছে দেবচিহ্ন। তো সুতরাং ব্যাসকুণ্ড এবং ব্যাসকুণ্ডের পরে যেখানে থেকে শঙ্কর মঠ সীমা শেষ হয়েছে, সেই জায়গায়
প্রধান গেইটে সেখানে একটি, আর একটা হচ্ছে শম্ভুনাথের আগে যেটা একটা ওই মুক্তিযুদ্ধের ভাস্কর্য হয়েছে তার আগে যে জায়গা ছিল সেইখানে আগে একটা গেট ছিল, সেখানে একটি, আর হচ্ছে বিরূপাক্ষে উঠার মুখে একটি, আর চন্দ্রনাথে উঠার মুখে একটি, আর যেখানে বটতল আছে উপরে চন্দ্রনাথ থেকে নামার পথে সেই জায়গায় একটি। মোট 5টি তোরণ নির্মাণ করতে হবে। এগুলো দুর্বল তোরণ নয়, সেগুলো একেবারে ওই সিলেটি পাথর দিয়ে খুব হেভি কনস্ট্রাকশন করে তার উপরে যেখানে শিবপীঠ সেখানে শিব বিগ্রহ থাকবে, আর যেটা ভবানী মন্দিরের আগে হবে সেখানে মায়ের মূর্তি থাকবে। এই 5টা গেট নির্মাণ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যেই সমস্ত হিস্ট্রিক্যাল স্থানগুলো আছে, যেমন আমরা পুণ্ডরিক ধামে কিছু করেছি, বিভিন্ন রাধা কুণ্ড শ্যামকুণ্ডের ওখানে একটা স্মৃতিবেদীর মতো করেছি, সেখানে শ্বেত পাথরে ইংরেজি এবং বাংলায় সেই হিস্ট্রিগুলো আছে। আমাদের অত সামর্থ্য বা অত ফান্ড নাই এই পঞ্চকোশী তীর্থের সব জায়গায় মন্দির করার মতো, কারণ আমরা এখনো মাত্র আজকে জন্ম হব, তো শুধু এখনো মায়ের পেট থেকে বেরোনোর চেষ্টা করছি। তো যার ফলশ্রুতিতে আমি মনে করি সেই সমস্ত 10-12টি স্থানে এইরকম স্মৃতিবেদী করার মতো ফান্ডের দুর্বলতা হবে না। হ্যাঁ, তো এই স্থানগুলোতে কিছু স্মৃতিবেদী করতে হবে। আর হচ্ছে টোটাল পরিসীমার চতুর্দিকে কিছু ডিমার্গেট চিহ্ন, অর্থাৎ আপনার আমাদের যে সীমা রেখাগুলো এরা তো শ্রাইন জানে, তার চারপাশে কিছু বড় বড় পিলার অথবা কিছু, আমরা যেমন পল্লী বিদ্যুৎ পিডিবি লেখা থাকে, সীমানা পিলার থাকে, এরকম বড় বড় কিছু পিলার ডিমার্গেশন করতে হবে। এটার পরবর্তী যে স্টেপটা হচ্ছে সেটাও আপনার শ্রাইনের সঙ্গে আমাদের বসতে হবে আলোচনা সাপেক্ষে। এটা হচ্ছে সীতাকুণ্ডে মহান্ত রয়েছে, মহান্ত এটা আইনেই রয়েছে। মহান্তের পাওয়ার কিন্তু সেক্রেটারির পাওয়ারের চেয়েও বেশি, কিন্তু এই শ্রাইন কমিটি এখানে কোনো অভিভাবক এমন ব্যক্তিকে রাখতে চায় না আমার মনে হয়। এখন আমি তাদের মনোভাব জানি না, আমি তাদের মনোভাব ভালো হতে পারে, আমি যার সঙ্গে আলোচনা করি তার সম্পর্কে ব্লেম দিতে চাই না, কিন্তু যেহেতু অতীত থেকে হয়ে আসেনি তাই এই ধারাবাহিকতায় আমার সন্দেহ তারা চায় না কোনো অঙ্কুশ কাউকে রাখা হোক, অর্থাৎ তার চেতনার উপরে কোনো অঙ্কুশ রাখা হোক। এই জন্য ওখানে একজন মহান্ত নিয়োগ করতে হবে। ওই মহান্ত বলতে এরকম কোনো সাধু রাস্তা থেকে ধরে নিলাম, যেমন আমার মনে আছে একদিন মহিউদ্দিন চৌধুরী যখন সিটি মেয়র ছিলেন, পাথরঘাটা একটা সভায় একটা সাধু আমাকে বলছে আমি ওখানকার মহান্ত, বলছে আমি 10 নামী সন্ন্যাসী 10টা মন্ত্র গ্রহণ করেছি। বুঝতে পারছেন, মানে 10 বার দীক্ষা নিতে হয়েছে, 10 নামী মানি 10 বার দীক্ষা নিতে। আমি খুব মানে আমার হাসি আসছে, খুব কষ্ট করে সামলেছি, কারণ 10 নামী সম্প্রদায় বলতে কি তা সম্পর্কে কোনো ধারণাই তাদের নেই। বুঝতে পারছেন জিনিসটা? এই জন্য রিয়েলি এই 10 নামী সম্প্রদায়ের মধ্যে বরিষ্ঠ কোনো ব্যক্তি, সেটা শঙ্কর মঠে থাকতে হবে বলে কথা নেই, সীতাকুণ্ডে থাকতে হবে বলে কথা নেই, তিনি যেখানে থাকুক না কেন, অর্থাৎ তার বয়স আর ব্যক্তিত্বটা এরকম হওয়া উচিত কোনো 10 নামী সন্ন্যাসী যিনি এই প্রতিষ্ঠানের মহান্ত হিসেবে কি করবে, প্রতিনিধিত্ব করবে। আর ওখানে ভারত সেবাশ্রমের একজন প্রতিনিধি থাকার কথা বলা আছে, তো কিন্তু সেটাও তারা রাখেনি। তো এবং সেখানে 18টা ক্যাটাগরির কথা বলা আছে, সেই ক্যাটাগরিগুলোতে যেই প্রভিশনের সুযোগ রয়েছে, যেমন আমি নাম বলবো না, একজন ভালো শিক্ষাবিদকে রেখেছে, যে শিক্ষাবিদ প্রকাশ্যে গরু খায়, তাকে ওখানে প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছে। বুঝতে পারছেন? তো এইরকম কোনো লোক নয়, যাদের ধর্মীয় অনুভূতি আছে সেই রকম কাউকে সেখানে নিযুক্ত করা হোক। আমরা চাই না সবাইকে পরিবর্তন করতে, অন্তত সেখানে ভিতরে কি হচ্ছে সেটা আমরা বাইরে যেন জানতে পারি। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে অনেকটা স্বচ্ছতা আসবে। আর যেই জিনিসটা হচ্ছে
এটা কোনো একক সংগঠনের পক্ষে সম্ভব নয়। যেমন আমাকে শম্ভুনাথ মন্দিরে গিয়েছি, সেখানে সেবকরা এসে জড়িয়ে ধরে বলছে যে প্রভু আমাদেরকে বাঁচান, কিছু করেন। ওনাদের আর্তনাদ খুব হৃদয়ে লেগেছে। এরপরে আমি যখন আমরা ইকো পার্ক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি চন্দ্রনাথে, তখনই আমি কয়েকজনকে ফোন করলাম যে প্রভু আমাদের মনে হয় একটু বসা দরকার। তারা বলছে আমরা প্রধান গেটটা বন্ধ করে দিয়েছি, এখন ওই যেটা ছোট গেট, পেছনের গেট, এটা দিয়েই মোটামুটি এখন তীর্থযাত্রীরা প্রবেশ করছে, মানে যেটা এখন নতুন গেট করেছে ভবানী মন্দিরের নিচে, সেদিক দিয়ে ওটা, ওইদিকে যেটা প্রধান গেট ওটা বন্ধ করে দিয়েছে। এখানে উৎপীড়নের সীমা নাই। তো আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে তাদের যে আকুতি দেখেছি, সেখানে নিরাপত্তা দরকার। এখন কে নিরাপত্তা দেবে? আমাদের তো সবার সংসার আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ওখানে গিয়ে বসে থাকা সম্ভব নয়। তো আমি মনে করি রাস্তার দুই ধারে তীর্থের জন্য স্বেচ্ছাসেবকরা কার্যক্রম করার মতো কিছু শেড নির্মাণ করা দরকার, যেখানে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করে। আর হচ্ছে এই শ্মশানের পর থেকে শম্ভুনাথ মন্দির পর্যন্ত, চন্দ্রনাথের পাদপীঠু সিঁড়ির মুখের পর্যন্ত, এই জায়গায় রাস্তার দুধারে বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানকে সেখানে মন্দির করানোর জন্য জায়গা দিতে হবে। কারণ এখানে যদি প্রতিটা মন্দিরে যদি দুজন করে হলেও পূজারী বা ভক্ত থাকে, তাহলে সেখানে তীর্থযাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগবে না। এখানে মনে করেন আমাদেরকে প্রবর্তক ইসকনের পাহাড় চূড়ায় দিয়েছে, এখন এই নিচ থেকে আসার পথে কি হচ্ছে আমি তো জানি না। আর এখানে সিটি, এখানে হয়তো যত সেবক আছে, পুণ্ডরিক ধামের মতো তীর্থভূমিতে যত সেবক আছে, ইসকনের অন্যান্য মন্দিরে অত ভক্ত সব জায়গায় কিন্তু জনবল নেই। নতুন একটা প্রেক্ষাপটে যদি ওখানে কোনো মন্দির করতেও বলে ইসকনকে, সেখানে জনবল নিয়োগ করে তাদেরকে স্টাবলিশ করা, এটা সুদূর পরাহত বিষয়। কারণ ইসকন কোনো জায়গায় গিয়ে হুট করে মন্দির করে না, কারণ সেখানে আগে ভক্ত অনুগামী গড়ে তোলে। ভক্ত না থাকলে মন্দিরটা কার জন্য? যেটা আমাদের পূর্বজেরা ভুল করেছে, মন্দির করেছে কিন্তু অনুগামী গড়ে তুলেনি। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, সেখানে যদি অনেকগুলো মঠ মন্দির হয়, যতগুলো আমাদের গুরুবাদী সংস্থা আছে, হ্যাঁ, যাদের ক্যাপাসিটি আছে, কোনো সবগুলো সংগঠনকে 10 কাঠা 20 কাঠা করে যদি দেওয়া হয়, মন্দির হয়, অন্তত এক পাশেও হলে, দুই পাশে না হলে অন্তত এক পাশেও হলে শ্রী বৃদ্ধি পাবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে। আমি আজকের এই কমেন্টসটা দেখে আমার খুব হৃদয়ে লাগছে, যেটা আমাকে তপনানন্দ গিরি মহারাজ পাঠিয়েছেন। ওখানে বলছে, আরে শঙ্কর মঠের উন্নতি হয়েছে, শম্ভুনাথের কি হয়েছে? এই প্রবর্তক কৃষ্ণ মন্দিরে আমি এসেছি যখন এখানে রাস উৎসব হতো। জ্যামসেন হলে রাস উৎসবটা হতো না আগে, আপনারা যারা প্রবীণ তারা জানেন। সেই সময়ে দেখছি রাসের সময়ে লোক সংখ্যা 150, 200, 300-এর উপর বেশি না। বুঝতে পারছেন? দিনের বেলায় যা হতো, সন্ধ্যার পর লোক তেমন হতো না। একটা অন্যায় অপকর্মের অভয়ারণ্য ছিল। এখন ইসকন যে এখানে এসেছে, ইসকন কিভাবে এখানে কাজ করছে এটা তো সবাই জানে না। সবাই মনে করছে ইসকন গেছে মানে প্রবর্তকের উন্নতির জন্য গিয়েছে, প্রবর্তক সংঘের উন্নতির জন্য। কিন্তু আমাদের তো লিমিটেশন আছে, একটা এম্বার্গো আছে, একটা সীমাবদ্ধতা আছে। আমাদেরকে কিভাবে দিয়েছে এটা তো পাবলিক জানে না। তো পাবলিকের উচ্চাসা অনেক কিছু, যে আমরা প্রবর্তকের জন্য কি করছি, আমাদের জন্য করার কোনো সুযোগ রাখা হয়নি। যেখানে করা হয়েছে সেখানে আমরা করছি। তো এখন যেমন আমরা পুণ্ডরিক ধাম এককভাবে পেয়েছি, আমরা সেখানে 2 কিলোমিটার নিয়ে একটা বৈদিক নগরী করছি। কারণ আমি যেটা চিন্তা করছি, আজকে হয়তো যদি আমি না থাকতে পারি, গৃহস্থরা থাকলে, তারা এখানে আসলে এই প্রতিষ্ঠানটা সুরক্ষিত হবে। তো এখন এই 4000 একর সম্পত্তি রয়েছে, যেই সম্পত্তিগুলো বেহাত হয়ে গেছে, আইনানুগ লড়াই হচ্ছে, সেখানে সরকার যেমন বিভিন্ন জায়গা থেকে ছিন্নমূলদেরকে এস্টাবলিশ করছে, সেই সমস্ত জায়গায়, অর্থাৎ পুরো মাঝখানে না, অর্থাৎ সীমানার চতুর্পাশে একটা নিরাপত্তা বেষ্টনীর মতো আমাদের দরিদ্র অবহেলিত হিন্দুদেরকে এস্টাবলিশ করা উচিত, যার ফলশ্রুতিতে তারা একটা জনগোষ্ঠী হিসেবে কাজ করবে।
এবং সেই প্রতিষ্ঠানে, যেমন আমাদের প্রতিষ্ঠানে এলাকার কমপক্ষে 30-40 পরিবার জীবন নির্বাহ করছে, তাদের নির্বাহ হবে। এখন শঙ্কর মঠের উন্নতির ফলে সেখানে তাদের অনেক অনুগামী যাচ্ছে, ভক্ত যাচ্ছে। তো যারা যাচ্ছে তারা কি চন্দ্রনাথ দর্শনে যাচ্ছে না, শম্ভুনাথে যাচ্ছে না? তাহলে এটা কি চন্দ্রনাথ ধামের উন্নতি হচ্ছে না? ইসকন যাওয়ার আগে পুণ্ডরিক ধামে ডক্টর মহানামজি গিয়েছেন, আদিত্য মোহন ব্রজবাসী গিয়েছেন, মদন গোপাল গোস্বামী গিয়েছেন, নিগমানন্দ পরমহংসদেব গিয়েছেন, অদ্বৈতানন্দ পুরী মহারাজ গিয়েছেন, সাধু পুরুষরা গিয়েছে। কিছু যারা শাস্ত্র সম্পর্কে জানে তারা জানতো এই সিদ্ধস্থলীর কথা, কিন্তু ইসকন যাওয়ার পরে তার অনুগামীদের দেখা দেখি এখন আরো অনেক লোক যাচ্ছে না? তো সেজন্য যেই কোনো গুরুবাদী সংগঠন হলেও, মঠ মন্দির হলেও, সেগুলোর অনুগামীদের সংখ্যা প্রভূতভাবে চন্দ্রনাথ ধামের উন্নতি বিধান করবে বলে আমি বিশ্বাস করি। তো আর যেটা আমার শেষ বক্তব্য সেটি হচ্ছে, যদি এই মন্দিরগুলো বিনির্মিত হয় এবং ডিমার্গেট এরিয়ায় যদি আমরা সুরক্ষিত কিছু দল গড়ে তুলতে পারি, তাহলেও এই সীতাকুণ্ড স্থান সুরক্ষিত হবে। আর শেষ যেটি প্রয়োজন সেটি হচ্ছে মূল পীঠস্থান, অর্থাৎ শম্ভুনাথ এবং চন্দ্রনাথ। এই দুই মন্দিরের অবনতির পেছনে আমাদের শাস্ত্রীয় পরিভাষায় মন্দিরে যখন দুরাবস্থা চলে তার প্রধান কারণ, কিন্তু অন্য অনেকগুলো কারণ হলেও মূল কারণ বলা হয় তার সেবা পূজার দুর্বলতা। যেই বিগ্রহ সচল থাকবে, যেই বিগ্রহ ক্রিয়াশীল হবে, শক্তিপূর্ণ হবে, সেখানে কখনো অন্য অপশক্তির প্রভাব কাজ করতে পারে না। এটা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে সংগঠিত উপলব্ধি থেকে বলছি। তো সেখানে আমি খুব লজ্জাস্কর বিষয়, পাস্তুরিত তরল দুধ, প্যাকেটজাত দুধ, সেটা দিয়ে শম্ভুনাথে স্নান হচ্ছে, চন্দ্রনাথে স্নান হচ্ছে। বোতল প্লাস্টিক, যেই প্লাস্টিককে আমাদের শাস্ত্রে অপবিত্র বলা হয়েছে, সেই প্লাস্টিকের বোতল দিয়ে স্নান করানো হচ্ছে। মোম জ্বালানো হচ্ছে, মোম হচ্ছে অপবিত্র বস্তু, এটা অনেকেই জানে না। আগে মধুর বাসা থেকে মোম থেকে হতো, এখন হচ্ছে সব কেমিক্যাল, এবং যেগুলো আমাদের শাস্ত্র নিষিদ্ধ সেই বস্তুগুলি আমরা ফ্যাক্টরিতে গিয়ে দেখে এসে বলছি। সেখানে ঘৃত, আপনি ভারতবর্ষে দেখবেন কোথাও ঘৃত প্রদীপ ছাড়া, কর্পূর প্রদীপ ছাড়া, বা না পারলে তৈলের প্রদীপ ছাড়া অন্য প্রদীপ প্রজ্বলন করে না। তো এই সমস্ত অনাচারগুলো সেখানে হচ্ছে। আর পূজারীরা, আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা এতদিন ধরে সেবা পূজা ধরে রেখেছে। কিন্তু আমি মনে করি তাদের সেবা পূজার স্ট্যান্ডার্ড, এই যে আমি এই বিশ্বনাথ মন্দিরে গিয়েছি, শঙ্কর মঠকে কৃতজ্ঞতা জানাতে চাই একটা জায়গায়, সেখানে আমি রুদ্রাভিষেক দেখেছি। তো আমাকে রুদ্রাভিষেক করার সুযোগ দেওয়া হয়েছে। আমি 2.5 থেকে 3 ঘন্টা রুদ্রাভিষেক হয়েছে। এবং বাংলাদেশে আমি মনে করি একটা শিব মন্দিরে এই স্ট্যান্ডার্ড পূজা হচ্ছে না। কাশী বিশ্বনাথের আদলেই সেখানে সেবা হচ্ছে। এখন সেটা দেখেছি বলে তো আমি বলতে পারছি ওইটা হচ্ছে না। আমাকে একটা তো সিম্বল দেখাতে হবে কাউকে। যেমন ইসকন মন্দিরের শ্রী বিগ্রহের শৃঙ্গার দেখার পর থেকেই অন্যান্য মন্দিরের বিগ্রহের ডেভেলপমেন্ট করার চিন্তা করছে মানুষ। হ্যাঁ, তো সেজন্য এই শিবের সেবা পূজার স্ট্যান্ডার্ড নিরূপণের জন্য আমি মনে করি ওনারা কাশী থেকে ট্রেন আপ হয়ে এসেছে। এই আমাদের শঙ্কর মঠ বিশ্বনাথ মন্দির একটা সিম্বল। তো সুতরাং এই সিম্বলকে উপস্থাপন করে সেখানে সেই স্ট্যান্ডার্ড সেবা পূজা নিশ্চিত করতে হবে। তাহলে পুরো সীতাকুণ্ডের সমস্যা আপাত সমাধান হবে। আরো অনেক সমস্যা আসবে, সেগুলো ফেস করতে হবে। তো এইগুলো সমাধানের জন্য আমি যেই কথাটা বলবো, কয়েকটা পদক্ষেপ নিতে হবে। প্রথমত হচ্ছে আমাদের একটা কনভেনার কমিটি বা একটা আহ্বায়ক কমিটি করতে হবে। এটা পূর্ণাঙ্গ নয়, একটা অসম্পূর্ণ কমিটি, কারণ এখানে বৃহত্তর জনগোষ্ঠীর সব শ্রেণী পেশার প্রতিনিধিত্ব নাই। এখানে এই মিটিংয়ে মেজরিটি হচ্ছে আমরা যুবকরা, যারা যুব সংগঠনগুলো মেজরিটি এখানে কভার করেছে। তো প্রবীণদের বুদ্ধিমত্তাও উপেক্ষা করা যাবে না। প্রবীণের বুদ্ধিমত্তা আর নবীনের তারুণ্যের শক্তি, এই দুটা যদি এক হয়
তাহলে খুব সফলতা পাওয়া সুনিশ্চিত। তো সেজন্য আমি মনে করি আমরা আমাদের এই নির্বাচনের আগেই আমাদের দুটো জায়গায় বসতে হবে। একটা হচ্ছে লোকাল এমপি পদপ্রার্থীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে অনেকে বসেছে, আমরা আনুষ্ঠানিকভাবে যাব। আর সেকেন্ড হচ্ছে শ্রাইন কমিটির সঙ্গে বসতে হবে। এই দুটা বৈঠকের সারবত্তার উপর নির্ভর করে আমাদের নির্বাচনের পরপরেই আমাদের বড় সংগঠনগুলোকে সহ নিয়েও আমাদের এই প্রস্তাবনাগুলো তাদের কাছে আমরা তুলে ধরব। তারপরে আসবে আন্দোলনের প্রশ্ন। যদি এখানে আমরা সফলতা পাই, মানে সাড়া পাই, তাহলে আমরা এগিয়ে যাব। আপনাদের সঙ্গে আমরা এক মাসে 2 মাসে একবার করে বসতে হবে, প্রতি মাসে বসলে ভালো, তাহলে এনার্জিটা থাকবে এবং ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে। এখন আমি একটা যে জিনিসটা অনুরোধ করব, অনেকগুলো ব্যক্তি বা সংগঠনের কিছু ইয়াং লিডার যারা অতি উৎসাহী, কমেন্ট করার সময় চিন্তা করে না এর প্রতিক্রিয়া কি হতে পারে। তো আমি শুধু এটা বলবো, সংযত ব্যবহার অনেক পরিণত লিডারশিপের প্রতীক। তো সেজন্য আমরা কোনো কথা বলার সময়, পোস্ট করার সময় আমাদের চিন্তা করতে হবে এটা যেন প্রতিক্রিয়া সৃজন না করে। আমরা আজ পর্যন্ত সফলতার দ্বার প্রান্তে যেতে পারিনি, তার প্রধানতম অন্তরায় হচ্ছে আমাদের নেতৃত্ব লাভের উচ্চাকাঙ্ক্ষা থেকে। তো সেজন্য আমি যে কথাটা মনে করি, এককভাবে শুধু সন্ন্যাসী বা সাধুদেরকে সম্পৃক্ত করেও কিছু হবে না, আবার শুধুমাত্র আমাদের যারা যুবগোষ্ঠী বা প্রবীণ আছে তাদের উপর ছেড়ে দিলেও হবে না। সাধু সন্ন্যাসী এবং আমাদের ভক্ত জনগোষ্ঠী দুটারই সংমিশ্রিত রূপ দরকার এই পরিপক্ষ আন্দোলনের দ্বারা এই চন্দ্রনাথ ধামের পুনরুত্থানের জন্য। তো সেজন্য আমি সকলকে অনুরোধ করব, এই বিষয়ে কোনো দ্বিধা ঝেড়ে, কোনো সন্দেহ পরিত্যাগ করে, অথবা কোনো রকমের উচ্চাকাঙ্ক্ষা অথবা হীনমন্যতা পরিত্যাগ করে আমাকে মূল্যায়ন করা হলো না, আমাকে এই করা হলো না। আরে ভাই, একটা কথা চিরজীবন মনে রাখুন যে পৃথিবীতে যত মনীষীরা আছে তাদের কথা তো দূরে থাকুন, ভগবান শ্রী চৈতন্য দেবও শেষ বয়সে 18 বছর গম্ভীরা লীলায় প্রবেশ করেছেন। কারণ আমার একটা অপ্রিয় হলেও সত্য কথা, আমাদের সনাতনীরা এই সমাজের জন্য কেউ কাজ করলে তাদের অবমূল্যায়ন ছাড়া মূল্যায়ন করতে জানে না, এটা অপ্রিয় হলেও সত্য। যার ফলশ্রুতিতে যারা কাজ করেন তারা তিক্ত বিরক্ত হয়ে একটা সময় সরে যান, অন্তরালে চলে যান। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, সেই রকম পরিস্থিতি যেন উদ্ভব না হয়, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা শুধু সবার প্রতি কাদা ছোড়াছুড়ি করছি এবং একজন আরেকজনকে ডাউন করার প্রতিযোগিতায় নামছি, আর প্রতিটা কিছুতে আমরা সন্দেহ করে বসছি যে কেন করছে, আরে চিন্ময় প্রভু কেন করছে, কুশল বরণ কেন আসছে, কাঞ্চন আচার্য কেন এখানে আসছে, সুভাষিস কেন আসছে, এখানে আমাদের কি বলে রুবেল কেন আসলো। মনে হয় এখানে কোনো কিছু একটা কিন্তু আছে, কিছু চাওয়া পাওয়া মনে হয় আছে। তো আমরা এই সীতাকুণ্ড ধামের নেতা হওয়ার জন্য যাব না, এটা আমাদের ফার্স্ট প্রতিজ্ঞা। আর আমরা যাব ভগবান চন্দ্রনাথের, ভগবান স্বয়ম্ভুনাথের সেবক হয়ে। সেবা করার জন্য কোনো স্পেস দরকার হয় না। আমি যে তোরণ নির্মাণ করার কথা বলছি, স্মৃতিস্তম্ভগুলো করার কথা বলছি, এইগুলোর জন্য কোনো বাধা পাবো না আশা করি। কেউ যদি বাধা দেও, সেগুলো ওভারকাম করার প্রসেস আমরাই বের করে নেব। তো আমি যে কথাটি বলছি, প্রথমত এটার জন্য আমরা যেহেতু এই আজকে চট্টগ্রামে গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের অংশ হয়েছে পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাবের কারণে, এই পুণ্ডরিক বিদ্যানিধির বাবা বানেশ্বর পণ্ডিত, ওনারা হচ্ছেন মধ্বাচার্যের বংশধর। ওনারা এই চট্টগ্রামে এসেছেন সীতাকুণ্ড এবং আদিনাথ দর্শনের নিমিত্তে। পুরো বৈষ্ণব সমাজ সীতাকুণ্ড এবং আদিনাথের প্রতি দুর্বল, যার ফলশ্রুতিতে
আমি মনে করি বানেশ্বর পণ্ডিত, যিনি পুণ্ডরিক রাধারানীর পিতার বাবা, বানেশ্বর পণ্ডিত হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধির বাবা এবং উনার মা হচ্ছে দেবী গঙ্গা দেবী। তো উনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা ইস্কন থেকে সেখানে তোরণ নির্মাণ করব। মানে এই শিব মহাদেবের বিগ্রহ সমেত একটা বড় তোরণ নির্মাণ হবে, তার একটা তোরণ আমরা দেব। আমি আপনাদেরকে বলবো এখানে আজকে যেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হবে, আমরা একটা কনভেনার কমিটি করব, এখানে একটা সাব কমিটি থাকতে হবে, যেই সাব কমিটিতে আপনার অর্থ সংগ্রহের জন্য এটা, অর্থাৎ আপনারা যারা এখানে আছেন কমপক্ষে 2 থেকে 3 লাখ টাকা, ওখানে একটু হয়তো কষ্ট বেশি হতে পারে, পাহাড়ি এলাকা, এই জন্য 2 থেকে 3 লাখ টাকা খরচ করলে মিনিমাম ছোট গেট করা যাবে, কিন্তু সেখানে যে গেটগুলো করতে হবে কমপক্ষে 10 লক্ষ টাকা বাজেট নিয়ে। তো যার ফলশ্রুতিতে এইরকম বাজেটের গেটগুলো নির্মাণ করার জন্য যত বিত্তশালীরা আছে, বিভিন্ন জায়গায় মঠ মন্দির করছে, আমরা তাদের কাছে যাব, গিয়ে বলবো এগুলো তো করছেন, করবেন, দরকার হলে এখানের কার্যক্রম কিছুদিন স্টপ রাখেন, আগে এখানেরটা করেন। তো সেজন্য আপনাদেরকে বলবো যদি এইগুলো হয় তাহলে আমরা সফল হব, প্রাথমিকভাবে সাফল্য আসবে, এরপরে বাকি কাজগুলো এগিয়ে যাবে। পরিশেষে সকলকে সুযোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য এবং সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ।